ছোট্ট একটা রেস্তোরাঁ, কয়েকটা টেবিল আর চেয়ার, বেশ কয়েক পদের মাছ আর গরুর মাংস, লোডশেডিং এ অন্ধকার, তবুও থামে না মানুষের ভিড়। এমন সোজাসাপটা সহজ খাবারে মানুষের এত ভিড়ের রহস্য আসলে কি? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্বরূপকাঠি সন্ধ্যা নদীর পারে। বরিশালকে বুঝতে হলে শুধু এর শহর, খাবার কিংবা মানুষকে জানলে হবে না। বরিশালকে বুঝতে হলে নদীগুলোকে জানতে হবে, কারণ বৃহত্তর বরিশালের ইতিহাসের একটা বড় অংশই আসলে নদীর ভাঙা গড়া আর নদীকে ঘিরে গড়ে ওঠা জনপদের ইতিহাস। সরকারি তথ্যেও বৃহত্তর বরিশালের ভূপ্রকৃতি গড়ে ওঠার পেছনে অসংখ্য নদ নদীর ভূমিকার কথা বলা হয়েছে। সেই নদীগুলোরই একটি সন্ধ্যা নদী। সন্ধ্যা নদী সবচেয়ে বেশি জড়িয়ে আছে বানারীপাড়া ও স্বরূপকাঠি অঞ্চলের সঙ্গে। বানারীপাড়ার বুক চিরে উত্তর থেকে দক্ষিণে বয়ে যাওয়া এই নদী উপজেলাটিকে কার্যত দুই ভাগে ভাগ করেছে। একসময় এই অঞ্চলে যোগাযোগ বলতেই নদী পথে ছিল প্রধান ভরসা। মানুষ যেত নৌকায়, পণ্য যেত নৌকায়, ব্যবসা বাণিজ্যের বড় অংশও চলত এই নদীকে কেন্দ্র করেই। একজন কমেন্ট করে জানিয়েছিলেন, স্বরূপকাঠি সন্ধ্যা নদীর পশ্চিম পারে কয়েকটা ভালো খাবারের জায়গা আছে। সেই খোঁজেই পৌঁছলাম সন্ধ্যা নদীর পারে। দেখা যাক ভালো খাবার আসলে আমরা পাই কিনা। চলে আসছি, চলেন নেওয়া যাক। এবার ভাই খোঁজ করার পালা। আমাকে হচ্ছে এই জায়গার ঠিকানা এবং সন্ধান দিয়েছিল এই যে প্রান্ত তালুকদার ভাই। তা এখন খুঁজতেছি আমরা। প্রান্ত ভাই বলছিল যে হোটেল তকদির এটা ইন্দের হাটে, হাসানের হোটেল মিয়ার হাটে, আর কবির হোটেল হচ্ছে মিয়ার হাট। মানে আমরা যেখানে নেমেছি এই জায়গাটায় মিয়ার হাট। তো আমরা এখন খুঁজবো হচ্ছে কবির হোটেল অথবা হাসানের হোটেল। এই জায়গাতে নাকি ভালো মাছ পাওয়া যায়। তো বাজারের ভিতরে এই ঢুকলাম, দেখি কাউকে জিজ্ঞেস করে। ওই যে স্বামী ভাই কিন্তু সন্ধান পেয়ে গেছে যে কবির হোটেল। এটা হচ্ছে কবির হোটেল। ও বাবা, অনেক ভিড় তো। হ্যাঁ, বেশ ভিড় আছে। ভিড় আছে মানে কথা সত্য। কোনো টেবিল খালি নেই, শুক্রবার দিন ভালো মানুষজন খাচ্ছে। আর এদিকে হচ্ছে এটা আইড় মাছ। এটা আইড় মাছ না কাতল মাছ? আচ্ছা, ওই পাশে আয়ের সাইজটা মোটামুটি মিডিয়াম সাইজ, আর এই পাশে কাতল। এটা কি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা? আর এটা কি মাছ? এটা রুই মাছ। রুই আছে, আবার কই, ওটা কই। আচ্ছা, আর এইখানেও কই মাছ আছে, আর একটা মাছ আছে। আর এটা হচ্ছে কি পাঙ্গাস মাছ? কি সব নদীর না, চাষের মাছ। ওইটা সাগরের মাছ। এইটা ঢেলা মাছ, ঢেলা। আচ্ছা, বড় ঢেলা যেটা বলে। ঠিক আছে। গরুর মাংস আছে? হ্যাঁ, গরু। এই যে ভাই, গরু তো শেষের দিকে অল্প পরিমাণে আছে। এটা ছিল হচ্ছে কবির হোটেল, আর একটা হোটেল ছিল হাসানের হোটেল। মানে কবির হোটেল হচ্ছে আপনার চাষের মাছ নদীর মাছ মিলায়ে আছে। তো আমরা একটু হাসানের হোটেল দেখতে চাচ্ছি আর কি, কারণ ওইখানে মাছ যে অনেক অপশন তা কিন্তু না, আবার সব নদীর মাছও না। এই জন্য ভাবলাম একটু দেখে নিই। আসছি নদীর পাশে নদীর মাছ খেতে, দেখে নিলে একটু ভালো হবে। তো এই যে এইটা বাজারের ভেতরে, এটা হচ্ছে হাসানের হোটেল। ভাইলা মাছ, রানা মাছ, কুমা মাছ, ইংলি মাছ, গরু গোস্ত আছে। যে এক্সপেকটেশন নিয়ে আসলে আসছিলাম যে অনেক বেশি মাছ পাবো, নদীর বড় বড় মাছ আছে, এবং একটা হচ্ছে বেশিরভাগ মাছ চাষের, আর অনেক অপশন না, মানে অপশনও বেশ কম। এলাকার লোকজন খাই তো। যাই হোক, যেহেতু প্রান্ত ভাই বলছে, আমরা ভাবতেছি কবির হোটেল থেকে খেয়ে যাও, এখানে একটু অপশন বেশি আছে আর কি। একটা বিষয় আপনাদেরকে দেখা, এখানকার প্রাইস লিস্টটা অবাক হবেন। শিং মাছ হচ্ছে 120 টাকা করে প্রতি পিস, কই মাছ 60 টাকা, ইলিশ মাছ 150 টাকা, রুই মাছ 80 টাকা, কাতল মাছ 100 টাকা, আইড় মাছ 200 টাকা, শোল মাছ 120 টাকা, আর ভাত প্রতি প্লেট 10 টাকা, গরুর মাংস 140 টাকা প্লেট। তারপরে বিরিয়ানি আছে, খিচুড়ি 30 টাকা, তেহারি আছে 100 টাকা, ডাল আছে 10 টাকা, ভাজি 10 টাকা, সবজি 20 টাকা, ডিম 30 টাকা। তো এই যে প্রাইসটা, ঢাকার কথা বাদই দিলাম, এখান থেকে একটু সামনের দিকে গেলে বরিশালের আশেপাশেও কারো পক্ষে এইটা বিক্রি করা সম্ভব না। ওনাদের দোকানে যে অপশনই আছে খাবার দাবারের, এত মানুষের ভিড়ের প্রধান কারণ শামীম ভাই আমাকে বলতেছিল যে ভাই প্রাইস, এবং এটা সত্য। এই প্রাইসে আসলে আমরাও খেয়ে অভ্যস্ত না, আর বরিশাল বা ঢাকা কেউ এটা বিক্রি করবে না। এই প্রাইসের জন্য দাম। দেখা যাক খাবারটা প্রাইসের সাথে সাথে ঠিক ওই রকমই একটু সুস্বাদু বা মনোমুগ্ধকর হয় কিনা। আতিথেয়তা করা উচিত, যদিও তাদের এলাকা,
তারপর আমি তো আসছি, কি দিয়ে আতিথ্য করি জানেন? তার সবচেয়ে প্রিয় জিনিস লবণ দিয়ে। সানি ভাই না, হাতে না, আপনি হাতে নিয়ে ছিটাই নেন, আমি জানি। সানি ভাই লবণ ছাড়া, এই যে এই লোক লবণ ছাড়া খাবারই খেতে পারে না। এই যে ছিটাই নিল। তবে এই এলাকায় কিন্তু ব্যাপারটা ঘুরে যেতে পারে, দেখা গেলো এখানকার তরকারিতে লবণ ঠিক আছে, তখন এখানকার প্রত্যেকটা জায়গায় এই যে লেবুগুলো না প্রচন্ড ঘান বেশি, এতগুলা দিতে হবে না, 3 পিস করে দিতে হবে না, 2 পিস করে দিব। এই যে গরু মাংসটা দেখতেছেন, এখানে 2, 4, 6 পিস ছোট ছোট, 5 পিস ছোট ছোট আছে, এটা দাম 140 টাকা। আর এই যে ঢেলা মাছ, এটা সামুদ্রিক ঢেলা, বড় ঢেলা, এটার দামটা এখানে লেখা নাই, বাট আমি জেনে আপনাকে জানাবো অবশ্যই। এখানে একটু ডাল দিয়েছে ভাতের সাথে, ডাল ভর্তা বলতে পারেন। আরো একটা মাছ আসবে, চিংড়ি মাছ এখানে আসার কথা। 3 পিস আছে একটা, বাস একটাতেই হবে। আর তাহলে একটা কাজ করেন না, 4 পিস আছে না, এটা কত দাম? 120 টাকা। আর এই ঢেলা মাছ 100 টাকা, বাস সমস্যা নাই। আর বড় যে রুই মাছটা বললেন ওটা কত? 120 টাকা। একটা বড় রুই মাছ নেন, বড় একটা রুই মাছ দেন বাস। চিংড়িটা কিন্তু আলু দিয়ে রান্না করা, এটা আমার ফেভারিট পছন্দের একটা রেসিপির মতো আর কি, দেখে ভালো লাগতেছে, তো এটাও সেটা খাবো। চলেন খাওয়া শুরু করি, বেশি কথা না বলি। আর এদিকে লোডশেডিং হয়ে গেছে এবং এখানকার লোকজন বলছে এই লোডশেডিং কবে আসবে তারা জানে না, 2-1 ঘন্টা তো দূরের কথা, কবে আসবে এরা জানে না। ভাই শুরু করতেছে এই যে চিংড়ি ভুনা দিয়ে, এই আলু দিয়ে চিংড়ি, তো ভাই শুরু করতেছে সেটা দিয়ে। আমি শুরু করব ডাল ভুনা দিয়ে। ডাল ভুনা 3টাই দিচ্ছে, তো আমি হাত দিয়ে নিলাম। এটা দেখেন এরা একের পর এক লোক আসছে, কোনো টেবিল খালি নেই। চলেন ডাল ভর্তা, এই যে শুকনা মরিচ আছে, বেশি করে মাখায়নি, ডাল চচ্চড়ি বলতে পারেন এটাকে, ভর্তা আসলে না। খাওয়া যাক, বিসমিল্লাহ। আমরা বসছি একদম এন্ট্রি পথে, মানে মানুষ একের পর এক আসছে। আচ্ছা, ডাল ভুনার কথাটা বললে, মানে ডাল চচ্চড়ির কথাটা বললে প্লেন, কোনো মশলা নেই, জাস্ট ডালের সাথে পরে, সেক্ষেত্রে খারাপ। ভাই যেহেতু বলছে যে চিংড়িটা আমার নেওয়া উচিত ছিল, তো আমিও একটু চিংড়িটা নিয়ে নিই এখন। এই চিংড়ি বেশি পড়ে গেছে রে, যাই হোক। এটা আমাদের সানি ভাইয়ের চিংড়ি ভুনা আলু দিয়ে। এই পদ্ধতি আমি এর আগে কয়েক জায়গায় খেয়েছি, এটা আমার ভালো লাগে। মানে একদম প্লেন ভুনার থেকে একটু আলু ছোট ছোট কুচি করে কাটা থাকলে স্বাদটা আমার কাছে বেশি ভালো মনে হয়। এটা খেতে খুবই ভালো, আমার কাছে মজা লাগছে। আলুর তরকারিটার একটা আলাদা স্বাদ আছে। আপনি যে চিংড়ি মাছের তরকারি খাচ্ছেন, এটা আলাদা করে স্ট্যান্ড আউট করবে না, তবে আলুর তরকারি আলাদা ভাবে বেশ মজাদার। এর সাথে চিংড়িটা আলাদা একটা ফ্লেভার অ্যাড করতেছে, এই দুইটা মিলে আপনার কাছে একদম খারাপ লাগবে না, ভালোই লাগবে আমার কাছে মনে হয়েছে। চিংড়িটা খাওয়া যাক। হোটেল আপনার না ভাই? আপনার নামই তো কবির। এই যে ইনি হচ্ছে কবির ভাই। কবির ভাই বলতেছে যে আজকে শুক্রবার, আজকে আমাদের বাজারটা একটু কমা, খারাপ, এই জন্য আইটেমও অনেক কম। এখন আমি চিন্তা করতেছি, বাজার খারাপে যদি এই অবস্থা থাকে, আপনি দেখেন কোথাও লোক বাকি আছে কিনা, তাহলে এখানে যেদিন বাজার ভালো থাকে ওই দিন কি অবস্থা থাকবে? নর্মাল দিনে কি নদীর মাছ বেশি থাকে? আজকে একটু বাজার যেহেতু ইয়ে করেন নাই, এই জন্য নদীর মাছও কম ছিল। একটা মাছ ছিল আর মাছ, বাট আমরা ওটা অর্ডার দিতে দিতে শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা বাকি আইটেম গুলো খাচ্ছি, ওইগুলো খারাপ না খেতে। এরপরে আমি ওনাদের এই যে ঢেলা মাছ, এটা একটু খাবো। ঢেলা মাছটা হচ্ছে সমুদ্রের মাছ, সাইজটা বেশ বড়ই। এটা আপনি ভাজা টাইপের বলতে পারেন, ওই পেঁয়াজ ভাজার একটু তেল আছে। আমার এখানে আমার একজন অতিথি চলে আসছে, এটা বিড়াল না, ও অনেক চিল্লাচ্ছে, ওকে আগে একটু মাছ দিয়ে নিন। ঢেলা মাছ আগে ওকে দিয়ে একটু টেস্ট করে। ওকে আগে একটু দিলাম, ও ঢেলা মাছটা টেস্ট করুক। এটা কি মাছ? আইর মাছ পাওয়া গেছে, হাই হাই কপাল। আমরা কিন্তু এই দেখেন আইর মাছ কিন্তু পাইলাম। এই দেখেন, এটা ওনারা ছোট ছোট পিস করে বিক্রি করে, মানে মাছের সাইজ বড় ছিল, পিস ছোট ছোট করে। এই পার পিস কত করে সেল করেন ভাই? 200 টাকা।
এই এটা কিন্তু নদীর আয়, এর ভিতরে কোনো ঝামেলা নাই। আচ্ছা আরেকটা পরে খাবো, যেহেতু ঢেলা নিয়েছি একটু ঢেলা খেয়ে দেখি। ঢেলা মাছের সাথে হচ্ছে পিওর ভাজা যে তেলটা থাকে সেটা ছিল, এই হচ্ছে ঢেলা মাছ। ঢেলার স্বাদটা কেমন, একদম ওই যে ইসের মতো সুরমা মাছের একটা ফ্লেভার আছে এখানে। হ্যাঁ ওই যে সুরমার কাছাকাছি একটা স্বাদ, কিন্তু অনেক কাটা। আমার গতকালকে ভাইয়ের সাথে খেতে বসছিলাম যখন, আমার একটা কাটা অলরেডি গলায় খুব অল্পের জন্য বেঁচে গেছি, বড় মাছের কাটা ছিল। আজকে যেহেতু এই ঢেলা মাছের কাটা বেশি, এই জন্য আমি রিস্কটা নিলাম না। আয়ের মাছ আসছে, এখন অন্য কোনো মাছ খাওয়ার দরকার নাই, আমি আরেকটা মজা করে খেতে চাই। এই যে দেখেন আয়ের মাছটা, একদম এটা মনে হয়, আচ্ছা এটা হচ্ছে গাদার পিস, ওনারা এই বড় মাছই এই যে দেখেন পেটের পিস আলাদা করছে, গাদার পিস আলাদা করছে। তো আমরা ঝোল আটা খাবো আগে, এটা একদম ভুনা, পেঁয়াজ মরিচ মশলা দিয়ে ভুনা, খাওয়া যাক। এটা হচ্ছে টিপিক্যাল বরিশাল স্টাইলে মাছ ভুনা। বরিশালে মাছ ভুনার ভিতরে সত্যি তো দেয় না, এটা তো আপনারা জানেনই, তবে ওনারা সব মশলা দিয়ে খুব সুন্দর একটা ঝোল ক্রিয়েট করে। এটা হচ্ছে একদম ওই লেভেলের ঝোল, মানে প্রিয় বরিশাল অঞ্চলের ঝোল যেটাকে বলে আর কি। আর এইটা হচ্ছে বরিশালের নদীর মাছ, খাওয়া যায়। নদীর মাছকে কখনো হতাশ হয় না মানুষ বরিশালে, খাওয়া যায়। ভাই এটা তো গাদার মাছ, কিন্তু এটাও মনে হচ্ছে যে ওই পেটির মাছের যেরকম তেল তেলা স্বাদ, মানে মুখে দেখলে বলে যায়। এই দেখেন কি নরম, একদম মাখনের স্বাদ আলাদা। এই মাছটা গাদার মাছ হওয়া সত্ত্বেও তেল মাখা না থাকলেও মুখে দিলে মনে হবে তেল তেলা কোনো জিনিসই খাচ্ছি, এত সফট এবং এত ফ্লেভারফুল, দারুন। দেখেন ভালো খারাপ হয় বরিশালে আসলে আই এক্সপেক্ট যে এই ধরনের নদীর পাঙ্গাস আর বোয়াল এইগুলো খাবো, এবং এই যে এক পিসটা পেলাম, এইখানে আমি বাকি যে আইটেমই খাই আর পাঁচটা কথা আমার মনে থাকবে। এই ধরনের মাছ স্ট্যান্ড আউট করবে এদের এই মাছ। একদম কাটা চুটে খেলাম। মাছ যাকে বলে আর আয়ের মাছের কাছে অন্য মাছ আসলে পাত্তা পায় না। হোটেল ছোট হলে কি হবে, পুরো বাজারে এখন মানুষই নাই, শুধুমাত্র এই হোটেলে মানুষের অভাব নেই। আমরা বাজার হেঁটে দেখে আসছি, আরেক জায়গায় গেছিলাম মানুষ নাই কোনো জায়গায়, শুক্রবার নামাজের পর তেমন কোনো ইয়ে নাই, বাট এই হোটেলে মানুষের অভাবও নাই। বাস বাস থ্যাংক ইউ। একটা আইটেম যেটা দেখে আমার মনে হচ্ছিল যে খাওয়া উচিত, এই যে দেখেন গ্রাম অঞ্চলের গরু ভুনার একটা আলাদা স্বাদ হয়, তো ওই আশা নিয়ে আমি এটা নিয়ে একদম সুন্দর ভুনা, তো ঘন মশলার ভুনা যাকে বলে আর কি। আমি এটা বেশি ঝোল দিয়ে মাখায় খাবো, আর এই হচ্ছে ওনার মাংসের সাইজ, একটু শক্ত হবে এটা আমি আন্দাজ করতে পারছিলাম, কারণ আমি দেখেছি গ্রাম অঞ্চলের মানুষের যে রান্নাটা হয় এইখানে, এটা আসলে গ্রাম বলাও যায় না, শুরু তো মফস্বল শহর, তো এই মানে ঢাকার বাইরে বেশিরভাগ জায়গায় আমি পেয়েছি মাংস একটু শক্ত হয়। খাওয়া যাক আগে ঝোলটা। পিওর মশলাদার গরুর মাংস, তবে ওই যে আমাদের সানি ভাইয়ের জন্য ঠিক আছে, কারণ ওই যে লবণের পরিমাণটা আমাদের দেখে একটু কম মনে হয়। মাংসটা খাওয়া যায়। মাংসটা একটু শক্ত, কিন্তু মাংসের ভেতরে মশলা এমন ভাবে ঢুকছে মাংসের কামড় দিলে আপনি যখনই আস্তে আস্তে চিবোবেন, আপনার মুখের ভেতরে সবগুলো মশলার ফ্লেভার পাবেন, সাথে গরুর মাংসের ফ্লেভারও পাবেন। গরুর মাংসটা দুর্দান্ত মজা। শেষ হওয়ার মতোই ভাই। আমাদের দিব্যাই লবণ একটু কম মনে করে আমরা এখানকার মানুষজন এইভাবেই খায়, কিন্তু মশলার স্বাদ প্লাস মাংস সবই দুর্দান্ত।
ওই ফুড একটু হালকা শক্ত মনে হবে, আপনাকে চিবিয়ে খেতে হবে, নতুন তো দিলে মোলায়েম গলে যাবে এরকম না। অনেক মশলাদার, কিন্তু সব মিলে কেমন যেন মশলার ঝাঁঝালো ভাবটা অনেক কম, মাইল্ড টাইপের আছে। কিন্তু আবার গরুর মাংস মেখে দিয়ে চাবানোর পর প্রত্যেকটা মশলার ফ্লেভার গরুর মাংসের সাথে মিশে মুখের ভেতরে পাওয়া যাচ্ছে। অনেক জ্বালাইনি, এটা তো বোঝাই যাচ্ছে, বাট মাংসের পিসগুলো ছোট হওয়ার কারণে মশলার ফ্লেভারটা মাংসের পিছনে হয়ে গেছে। খাবার খেতে খেতে একটা জিনিস আমি বারবার শিখেছি, রেস্টুরেন্টের চেহারা দেখে কখনো তার খাবারের স্বাদ বিচার করতে নেই। বরং আমার জীবনের সবচেয়ে অবাক করা কিছু খাবার খেয়েছি এমন সব জায়গায় যেগুলো বাইরে থেকে দেখে হয়তো ভেতরে ঢুকতে ইচ্ছা করবে না। টিনের চাল, পুরনো বেঞ্চ, প্লাস্টিকের টেবিল, দেয়ালে বছরের পর বছর রান্না ধোয়ার দাগ, এসি নেই, সুন্দর ইন্টেরিয়ার নেই, খাবার পরিবেশনের কোনো চাকচিক্য নেই। কোনো কোনো জায়গা দেখে মনে হবে এখানে আবার ভালো খাবার কি পাওয়া যাবে, কিন্তু প্লেটে খাবার আসার পরেই ধারণাটা বদলে যায়। কারণ এই ছোট ছোট হোটেলগুলোর শক্তির জায়গা সাজসজ্জা না, তাদের শক্তির রান্না। এরা খাবার সুন্দর করে সাজিয়ে ছবি তোলার জন্য রান্না করে না। অনেক জায়গায় বছরের পর বছর একই বাবুর্চি একইভাবে রান্না করে যাচ্ছেন। আশেপাশে বাজারে সকালে যে মাছটা উঠছে সেটাই হয়তো দুপুরে কড়াইয়ে গেছে। মশলার হিসাবটাও কোনো রেসিপি বই দেখে না, বছরের পর বছর রান্না করতে করতে হাতই শিখে গেছে কতটুকু কি দিতে হবে। আর সম্ভবত এই কারণেই বড় বড় রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করেও যে তৃপ্তিটা পাই না, কখনো কখনো রাস্তার পাশে একটা ভাঙাচোরা হোটেলে কয়েকশো টাকার খাবার সেই তৃপ্তি দিয়ে দেয়। যে লেবুগুলো দেয় ছোট ছোট, খুবই ফ্লেভারফুল। আমি ভাতের সাথে খাইনি, বাট আমি এখন একটু খেতে চাই আলাদা করে। বীজ আছে অনেকগুলো, একটু ফেলে দিই। অনেক টক না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার। লেবু খেতে মজা লাগে। আমি দুইটা নিয়ে আসছি এক কাকার কাছ থেকে, সেটা আমি পরবর্তীতে খাবো। লঞ্চের খাবার ফার্স্ট যদি না পাই এ ধরনের নেই, তখন বলবো এটা কেটে দিতে। প্রতিদিনই খোলা, মানে আপনাদের কোনোদিন বন্ধ নাই। সকাল 6টা হইতে রাত 12টা পর্যন্ত। ঠিকানা হচ্ছে শরীফকাঠি মেয়ারহাট বাজার। এরকম ছোট্ট একটা জায়গা, কিন্তু আসলে ভেতরে বসার মতো জায়গা নেই, ইলেকট্রিসিটিও নাই, তারপরে মানুষজন খাচ্ছে আর একের পর এক মানুষ আসতেওছে। এবং ওনার তথ্য মতো শুক্রবারে কম হয়, তাই হচ্ছে এই সিচুয়েশন। তাহলে অন্য দিনে কি হয় কে জানে। আর যারা ভিডিওটি এই পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। রামগঞ্জের এই সমস্ত ছোট ছোট হোটেল বা মফস্বলের আশেপাশে এরকম ছোট হোটেল আমাকে সবসময় অবাক করে, এবং কিছু না কিছু ভালো জিনিস সেখানে পাওয়া যায়। তো সন্ধ্যা নদীর পশ্চিম পারে আমাদের মিয়ারহাটে কবির ভাই হোটেলে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো ছিল। আপনারাও ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।